জয় রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আবার আরেকটা গল্প নিয়ে আপনাদের সাথে আজকে দেখা করতে এসেছি। তা আজকের গল্পটা হচ্ছে এরকম যে এই অজিত কুমার চট্টোপাধ্যায় যে মেসে থাকতেন ওখানে হঠাৎ করে একজন উকিলবাবু এসে উপস্থিত হলেন। উনি দোতলার ঘরটাতে থাকতেন। দোতলার ঘরটাতে থাকতেন তখন হ্যাঁ, দোতলার ঘরটাতে থাকতেন, কিন্তু উনি উকিল ছিলেন। আর উনি আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন। কিন্তু উনি একটা খুব বাজে স্বভাব ছিল যে উনি মানে সব সময় অজিত কুমার চট্টোপাধ্যায়ের সাথে মানে ইয়ার্কি ঠাট্টা তামাশা করতেন। আর এই ইয়ার্কি ঠাট্টা তামাশা করতে গিয়ে তিনি কোনো লিমিট রাখতে পারতেন না। সব কিছু নিয়েই উনি অনধিকার চর্চা যেটাকে বলে, সেরকম অনধিকার চর্চা এই অজিত কুমার চট্টোপাধ্যায়ের সাথে করতেন। তা অজিত কুমার চট্টোপাধ্যায় তখন শিখ সম্প্রদায় নিয়ে গবেষণা করছিলেন। তো তখন হঠাৎ একদিন এই উকিলবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, যে যদি আপনি শিখ সম্প্রদায় নিয়ে চর্চা করে থাকেন তাহলে গুরু নানকের মার নাম কী ছিল? তো উনি অজিতবাবু তো সরল মনেই বলেছে যে গুরু নানকের মার নাম তৃপ্তি ছিল। বলেই হঠাৎ যখন এই উকিলবাবুর দিকে তাকালো তখন উনি রিয়েলাইজ করলেন যে উকিলবাবু ওনার সাথে আবার ঠাট্টা তামাশা করছেন। তো যাই হোক, ঠাট্টা তামাশা করছেন উনি, তো ওনারা ইগনোর করে চলে গেছেন, প্রত্যেকবারের মতনই ইগনোর করে চলে গেছেন। কিন্তু এবার মেন সমস্যাটা যেটা হচ্ছে যে এই উকিলবাবু অজিতবাবুর কাছে এসে আমাদের ঠাকুরকে নিয়েও অনেক ঠাট্টা তামাশা করেছেন। আর সেটা ঠাট্টা তামাশা পর্যায়ে তো থাকেনি, ওটা বিদ্রুপের পর্যায়ে চলে গেছিল। ওই মেসে সবাই জানতো যে ঠাকুর এরকম অজিতবাবুর কাছে এসে থাকতেন। কারোর কাছে কোনো দিনও সেটা কোনো একটা আলাদা বিষয়ের বস্তুর কিছু ব্যাপার ছিল না। নর্মালি যেরকম লোকে আসে মেসে, ওরকমই ঠাকুরও যেতেন, গিয়ে থাকতেন, আবার কিছুদিন বাদে চলে যেতেন। আর এই উকিলবাবুর সাথে ওখানে মেসের একজনের খুব বন্ধুত্ব হয়েছিল। সে আবার কি মানে কোইন্সিডেন্টলি এই অজিতবাবুর একজন আত্মীয়ের মধ্যে পড়ে। তার সাথে এই উকিলবাবুর খুব ভালো ভালো একটা রিলেশন হয়ে যায়, সহোদর ভাইয়ের মতন, একদম বন্ধু, গলায় গলায় বন্ধুত্ব মতন হয়ে যায়। আবার এই ঠাট্টা তামাশা বিদ্রুপ এইগুলো গিয়ে সেই আত্মীয়ের সাথেই করতো। তো যাই হোক, ঠাকুর তো যেরকম প্রত্যেকবার আসেন, এবারও ঠাকুর অজিতবাবুর কাছে এসছেন। আর অজিতবাবু তো প্রত্যেকবার যখন ঠাকুর আসে, ঠাকুর ঘরে ঢোকার আগে ঠাকুরের পা একটু ধুয়ে দিত, ধুয়ে ঠাকুরকে ঘরে ঢোকাতে। তো প্রত্যেকবারের মতো নর্মালি যেরকম উনি পা ধোয়ানোর জন্য বসিয়েছেন, ওরকম করে বসিয়ে আবার পা ধোয়াচ্ছেন, তখন দেখে ওখানে সব ভিড় হয়ে গেছে। মেসের প্রত্যেকটা লোক যেরকম এসে এসে উঁকি মেরে মেরে দেখে যাচ্ছে যে কী ব্যাপারটা হয়েছে। এটা তো অজিতবাবুর কাছে খুবই অস্বস্তিকর ব্যাপার হয়ে গেছে। যে এটা কেন, এই জিনিসটা কেন হবে, এটা তো একটু লজ্জার ব্যাপারটা, অস্বস্তিকর ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তাও কোনো কিছু পাত্তা না দিয়ে অজিতবাবু তো পাটা ধুয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়েছে। তো সবাই উঁকি মেরে মেরে দেখছে। একটা পর্যায়ে উঁকি মারতে মারতে সবার তো কাজ থাকে। তো যাই হোক, সবাই নিজ নিজ কাজে একটা সময়ের পর চলে গেছে। হলো কি, একদিন সেদিনকার কোনো কারণবশত ছুটির দিন ছিল, উইকডেজই ছিল, কিন্তু সেদিনকার ছুটির দিন ছিল। সেদিন এই উকিলবাবুও কোথাও উকিলবাবু আদালতে সেদিনকে যাননি। আর ওনার যে আত্মীয় তিনিও ইয়েতে যাননি, অফিসে যাননি। তিনি সে 3 তলার ঘরে আত্মীয় থাকতেন, ওখানেই
উনি ওনার ঘরে নর্মালি যেরকম থাকেন তো ওখানেই ছিলেন। তো এবার তখন খালি উকিল বাবু এসে বারে বারে এসে উকি মারছে, ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে শুনছে, আড়ি পাচ্ছে, আবার গিয়ে সেই আত্মীয়র কাছে আবার গিয়ে বলছে, আবার আসছে, আবার আত্মীয়র আড়ি পাচ্ছে, আবার আত্মীয়র কাছে করছে। আবার ওনার অজিতবাবুর এই আত্মীয় এমন ছিলেন যে এই জিনিসগুলো খুব উপভোগ করতেন ওনার কাছে। উনি কখনো মানে অ্যাভয়েড করেনি জিনিসটা যে এটা ভালো না বা কিছু, যাই হোক। তো এবার অজিতবাবুর একটু বিরক্ত হয়েছে। তো বিরক্ত হওয়াতে উনি না দরজা জানলা বন্ধ করে দিয়েছেন। দরজা জানলা বন্ধ করে এবার ঠাকুরের কাছে সব কিছু মনের কথা বলেছেন যে এই ব্যাপারে যে অজিতবাবুর ভাল লাগছে না। তখন ঠাকুর ওনাকে খুবই বুঝিয়েছে যে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যে খুব বিরক্ত লাগলেও এটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন হলেও এই সিচুয়েশনটাকে তোমাকে ফেস করতে হবে, কিছু করার নেই। এগুলো মানে তোমাকে এগুলোকে ফেস করতে হবে। এগুলোকে এদেরকে তুমি বুঝিয়েও পারবে না, এরা সেই জ্ঞানটা এরা পায়নি যে এই সব জিনিস নিয়ে আলোচনা করা উচিত নয়। এই জিনিসটা তাদের জ্ঞান নেও, আর তাদের বুঝিয়েও লাভ নেই। অনেকে এরকম আছে যে কোনো জিনিসের সম্বন্ধে তার জ্ঞান না থাকলেও তাকে বোঝালে যে সে বোঝে, না বুঝলে অ্যাটলিস্ট যখন তাকে এই জিনিসটা বলা হচ্ছে সে শোনার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু লোক থাকে জীবনে যে তারা বোঝেও না, বোঝাতে চাইলে সেটা বুঝতেও চায় না। এদের কী করতে, তোমাকে সহ্য করা ছাড়া তোমার কাছে আর কোনো অপশান নেই। কিন্তু সেই মুহূর্তে তো অজিতবাবু এটা বোঝেননি। পরে উনি কোনো পরে আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতার ইংলিশ ট্রান্সলেশন হয়েছিল কোনো আমার এখন ওনার নাম মনে নেই, সেই কোনো এক ইংরেজ আমাদের ভাগবত গীতার এই সংস্কৃত ভাষাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে উনি তখন লিখেছিলেন, যে ইংলিশেই লিখেছিলেন যে কিছু কিছু সিচুয়েশন, এমন সিচুয়েশন আমাদের জীবনে এসে উপস্থিত হয়, প্লাস কিছু কিছু মানুষ আমাদের জীবনে এসে এমন উপস্থিত হয় তাদের আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু তাদের আমরা সহ্যও করতে পারি না। কিন্তু তাদের সহ্য করা ছাড়া বা সেই সিচুয়েশনটাকে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনটাকে ফেস করা ছাড়া আমাদের আর কোনো মানে উপায় থাকে না। তখন সেটাকে সিচুয়েশনটাকেও আমাদের ফেস করতে হয়, সেই লোকটাকেও আমাদের সহ্য করতে হয়। এটা ছাড়া আমাদের কোনো যখন উপায় থাকে না, সেটাকে সেই মুহূর্তে আমাদের এই জিনিসটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা উচিত। যে ঠিক আছে, এই বাজে সিচুয়েশনটা এসছে, ঠিক আছে, আমরা ঠান্ডা মাথায় এই জিনিসটাকে ফেস করি, বা লোকটাকে আমরা সহ্য করি। এই জিনিসটা যখন শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাটা যখন ইংলিশে উনি পড়েন তখন উনি বুঝতে পারেন যে ঠাকুর প্র্যাকটিক্যালি কী বোঝাতে চাইছিলেন। তারপর থেকে ওই উকিল বাবুকে উনি মানে খুব একটা মানে আমল দিতেন না, বা ওনার এই ডিস্টারবেন্সটাতে উনি খুব একটা বেশি ডিস্টার্ব ফিল করতেন না। উনি মানে নির্বিকার চিত্তে ওনাকে সহ্য করতেন। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই গল্পটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় রাম।